গত প্রায় ১.৫ দশক ধরে তুরস্ক এবং সোমালিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক গভীর কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে তুরস্ক তাদের বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এর নাম তুর্কসম সামরিক ঘাঁটি। ভৌগোলিকভাবে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত এই ঘাঁটিটি এডেন উপসাগর ও বাবেল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। এই ঘাঁটির মাধ্যমে তুরস্ক এখন পর্যন্ত কয়েক হাজার সোমালি সেনাকে আধুনিক সামরিক প্রশিক্ষণ দিয়েছে, যা সোমালিয়ার মোট সামরিক বাহিনীর প্রায় 1/3। সোমালিয়ার ন্যাশনাল আর্মির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম মাহমুদ নিজেও তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন পর্যায়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী গত জানুয়ারি মাসে তুরস্ক সোমালিয়াতে বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর কয়েক মাস আগে তুরস্ক সোমালিয়ায় TB2 বাইরাক্তার এবং আকিনজি ড্রোন সহ একাধিক সশস্ত্র ড্রোন মোতায়েন করে। এছাড়া 2024 সালের জুন মাসে তুরস্ক মোগাদিশুতে কয়েকটি T-129 অ্যাটাক হেলিকপ্টারও পাঠায়। আর 2024 সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসাবে তুরস্ক সোমালি নৌবাহিনীর কাছে দুটি ইউটিলিটি হেলিকপ্টার হস্তান্তর করে। ওই চুক্তি অনুযায়ী তুরস্ক আগামী 10 বছর সোমালিয়ার সামুদ্রিক সীমানা রক্ষা করবে এবং দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করতে সরাসরি কাজ করবে। এর পাশাপাশি রাজধানী মোগাদিশুর উত্তরাঞ্চলে একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। বর্তমানে সোমালিয়ায় তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যা দেশটির জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চরম হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী আল শাবাব সোমালি সরকারকে উৎখাত করার লক্ষ্যে প্রায়ই ভয়াবহ সহিংস হামলা চালিয়ে থাকে। এই গোষ্ঠীটি এখনও দেশের একটি উল্লেখযোগ্য অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। অনেক বিশ্লেষকের মতে জঙ্গি গোষ্ঠী আইএসের একটি স্থানীয় শাখার সাথে আল শাবাবের সংযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মহলে এমন ধারণাও প্রচলিত আছে যে আল শাবাব এবং আইএস এই উভয়ের পেছনেই ইসরায়েলের পরোক্ষ মদদ রয়েছে। এই জটিল নিরাপত্তা সংকটের মাঝে তুরস্ক দীর্ঘদিন ধরে আল শাবাব সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সরাসরি সামরিক ও কৌশলগত সহায়তা দিয়ে আসছে। সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে আরেকটি বড় হুমকি হল এর উত্তর পশ্চিমাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী এলাকা সোমালিল্যান্ডের পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের চেষ্টা। এডেন উপসাগরের দক্ষিণ উপকূল, বাবেল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বারে অবস্থিত এই অঞ্চলটিকে এতদিন কেউ আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। তবে 2025 সালের 26 ডিসেম্বর ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ইসরায়েলের এই নজিরবিহীন পদক্ষেপ হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া সহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশ এই স্বীকৃতির তীব্র নিন্দা জানায়। ইসলামী সহযোগিতা সংস্থা OICর এক বিশেষ অধিবেশনেও সোমালিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করা হয়। সুতরাং এই সংকটময় পরিস্থিতিতে সোমালিয়ায় তুরস্কের সামরিক ও কৌশলগত উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের এই ঘোষণার পরপরই তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের দৃঢ় অবস্থানের কথা জানানো হয়। তুর্কি নেতৃবৃন্দ ঘোষণা করেন যে তারা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সোমালি জনগণের পাশে থেকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবেন। বিশ্লেষকদের মতে সোমালিয়ায় তুরস্কের এই জোরালো সামরিক উপস্থিতি ওই অঞ্চলে ইসরায়েলের একচ্ছত্র প্রভাব বিস্তার রোধে একটি বড় ঢাল হিসাবে কাজ করবে। একই সঙ্গে তা সোমালি সরকারকে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের তৎপরতা দমন এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে বিরাট শক্তি যোগাবে। বস্তুত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দানের ঘটনায় সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
পরিস্থিতি মোকাবেলায় তিনি দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেন এবং 2026 সালের 17 ফেব্রুয়ারি হর্ন অফ আফ্রিকা অঞ্চলের প্রভাবশালী দেশ ইথিওপিয়া সফর করেন। সেখান থেকে তিনি ইসরায়েলকে কড়া ভাষায় সতর্কবার্তা দেন। উল্লেখ্য যে ইথিওপিয়ার সাথে তুরস্কের অত্যন্ত গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দেশটিতে বৈদেশিক বিনিয়োগের দিক থেকে চীনের পরেই তুরস্কের অবস্থান। ফলে ইথিওপিয়া ও সোমালিয়া এই উভয় দেশের সাথেই আঙ্কারার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। তবে ইথিওপিয়া ও সোমালিয়ার মধ্যকার সম্পর্ক মোটেও সুখকর নয়, বরং দীর্ঘদিনের সীমান্ত বিরোধের কারণে তা চরম বৈরী। এমনকি 1970-এর দশকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে একটি বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে এই বিরোধ আবার গতি লাভ করে, কারণ ইথিওপিয়া ইসরায়েলের মতোই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিল। মূলত ইথিওপিয়া একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় সে সমুদ্র উপকূলে পৌঁছানোর জন্য সোমালিল্যান্ডের ভূমি ব্যবহার করতে চায়। এই লক্ষ্যে 2024 সালের জানুয়ারিতে ইথিওপিয়া সোমালিল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সরকারের সাথে একটি বিতর্কিত চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইথিওপিয়া সোমালিল্যান্ডের কাছ থেকে লোহিত সাগরের 20 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল লিজ নিয়ে সেখানে একটি নৌঘাঁটি এবং বাণিজ্যিক সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করে। আর এর বিনিময়ে সে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করে। আর এতে সোমালিয়া সরকার ওই চুক্তির তীব্র বিরোধিতা করে। সোমালিয়া একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে গণ্য করে। এই সংকটময় মুহূর্তে তুরস্ক সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। 2024 সালের শেষ দিকে তুরস্কের তাৎক্ষণিক কূটনীতির ফলে ইথিওপিয়া ও সোমালিয়ার মধ্যে আলোচনা হয় এবং ইথিওপিয়া সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আঙ্কারা ঘোষণাপত্রে স্বাক্ষর করে। এভাবে ইথিওপিয়া কর্তৃক সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ঝুলে যায়। মূলত তুরস্কের চাপের মুখেই ইথিওপিয়া এই বিষয়ে ধীরে চলো নীতি অবলম্বন করতে বাধ্য হয়। বর্তমানে তুরস্ক সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যকার বহু বছরের পুরনো সব বিরোধ স্থায়ীভাবে মেটাতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। এক্ষেত্রে তুরস্কের স্পষ্ট অবস্থান হলো সে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের প্রত্যেক দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর এই নীতির আলোকেই সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক তার জোরালো কূটনৈতিক ও কৌশলগত সমর্থন দান করছে। সুতরাং তুরস্ক সোমালিয়াকে শক্তিশালী সামরিক সহায়তার পাশাপাশি জোরালো কূটনৈতিক সমর্থনও দিয়ে চলেছে। এই নিবিড় সামরিক ও কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি সোমালিয়ার ভঙ্গুর অবকাঠামো উন্নয়নেও তুরস্ক বড় ভূমিকা রাখছে। বর্তমানে মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রধান সমুদ্র বন্দরটি তুর্কি কোম্পানিগুলো আধুনিকায়ন করে সরাসরি পরিচালনা করছে। বস্তুত তুরস্ক সোমালিয়ার সাথে একটি বহুমাত্রিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। দেশটির জ্বালানি ও মহাকাশ খাতেও এখন তুর্কি বিনিয়োগ দ্রুত বাড়ছে। মূলত 2011 সাল থেকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সরকার সোমালিয়ায় এক দীর্ঘমেয়াদী ব্যাপক বিনিয়োগের সূচনা করে। এই গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসাবে 2016 সালে প্রেসিডেন্ট এরদোগান সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে প্রায় 80,000 বর্গ মিটার আয়তনের এক আধুনিক সুরক্ষিত দূতাবাস কমপ্লেক্স উদ্বোধন করেন। বিদেশের মাটিতে তুরস্কের যতগুলো কূটনৈতিক মিশন রয়েছে তার মধ্যে মোগাদিশুর এই দূতাবাসটি আয়তনে সবচেয়ে বড়। আসলে সোমালিয়ার সাথে তুরস্কের এই দীর্ঘ সম্পর্কের শুরুটা হয়েছিল মানবিক সংকটের সূত্র ধরে। 2011 সালে সোমালিয়ায় যখন এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তখন প্রেসিডেন্ট এরদোগান বিশাল মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেশটিতে প্রবেশ করেন। সে সময় থেকে শুরু করে পরবর্তীকালের ভয়াবহ খরা পর্যন্ত তুরস্ক সেখানে নিরবচ্ছিন্ন খাদ্য ও চিকিৎসা সহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে। সোমালিয়ার সংকটকালে দেওয়া তুরস্কের এই মানবিক সাহায্যের মোট আর্থিক পরিমাণ ইতিমধ্যে $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর সেই সংকটকালের সময় থেকেই তুরস্ক এখনো পর্যন্ত সোমালিয়ার পাশেই রয়েছে। এর পরের 1.5 দশকে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। আসলে সোমালিয়ার যখন জরুরি সহায়তার প্রয়োজন ছিল তখন তুরস্ক সেখানে গিয়েছিল
এরপর থেকে তুরস্ক আর কখনোই সোমালিয়াকে ছেড়ে যায়নি। বস্তুত সোমালিয়ায় তুরস্কের ভূমিকা শুধু মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য এবং সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্ক স্থলভাগ ও সমুদ্রের প্রাকৃতিক সম্পদ উন্নয়নেও বিস্তৃত হয়েছে। 2016 সালে তুরস্ক ও সোমালিয়ার মধ্যে জ্বালানি ও খনি খাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় দুই দেশ উপকূলীয় তেল ও গ্যাস অনুসন্ধান এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদার করেছে। বর্তমানে খনিজ সম্পদ ও জ্বালানি খাতে সহযোগিতা তুরস্ক ও সোমালিয়া সম্পর্কের অন্যতম কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন চুক্তির আওতায় তুরস্কের ভূকম্পন গবেষণা জাহাজ ওরুচ রেইস 2024 সালের 25 অক্টোবর থেকে প্রায় 9 মাস ব্যাপী সোমালিয়ার উপকূলে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করে। এই সময়ে জাহাজটি প্রায় 4,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তথ্য সংগ্রহ করে এবং তেল গ্যাস মজুদ থাকার সম্ভাবনাময় এলাকাগুলো শনাক্ত করে। এসব তথ্যের বিশ্লেষণের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে গভীর সমুদ্র ড্রিলিং কার্যক্রম শুরু হয়। গত এপ্রিল মাসে গভীর সমুদ্রে ড্রিলিং করতে সক্ষম তুরস্কের জাহাজ চাগরি বেই সোমালিয়ার উপকূলে প্রথম ড্রিলিং কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে সোমালিয়ার ইতিহাসে প্রথম বিদেশি অংশীদারিত্ব ভিত্তিক গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের সূচনা হয়। একই সঙ্গে এটি তুরস্কের ইতিহাসেও বিদেশের মাটিতে গভীর সমুদ্রে প্রথম তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম। বর্তমানে প্রথম উপকূলীয় কূপে ড্রিলিং কার্যক্রম চলমান রয়েছে। এই কূপটির গভীরতা হবে 7.5 কিলোমিটার, যা বিশ্বের অন্যতম একটি গভীর উপকূলীয় ড্রিলিং প্রকল্পে পরিণত হবে। আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতির ওপর নির্ভর করে এই ড্রিলিং অভিযান 6 থেকে 9 মাস পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট এরদোগানও একই সময়সীমার কথা উল্লেখ করেছেন। বস্তুত এই প্রকল্প শুধু সোমালিয়ার সম্ভাব্য জ্বালানি সম্পদ অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তুরস্কের ক্রমবর্ধমান জ্বালানি উপস্থিতি ও কৌশলগত সম্পৃক্ততারও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর এই অধ্যায়ে সর্বশেষ নতুন আরেকটি মাত্রা যোগ হয়েছে, তা হলো সোমালিয়া তার ইউরেনিয়াম এবং অন্যান্য আরও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা চাইছে। গত 22 মে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বাইরাক্তার এবং সোমালিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী দাহির শিরে মোহাম্মদের মধ্যে ইস্তাম্বুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সোমালিয়া এই সহায়তা চায়। সোমালিয়ার খনিজ সম্পদ মন্ত্রী তুর্কি গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের দেশের মাটির নিচে অনেক সম্পদ রয়েছে। আমরা শান্তিপূর্ণ, যুক্তিসঙ্গত এবং বন্ধুত্বপূর্ণ উপায়ে এসব সম্পদ উত্তোলন ও উন্নয়ন করতে চাই। উল্লেখ্য যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী সোমালিয়ায় আনুমানিক মোট 10,200 টনের বিশাল পরিমাণের ইউরেনিয়াম মজুদ রয়েছে। এর মধ্যে প্রায় 7,600 টন বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব। এছাড়া বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে সোমালিয়ায় লিথিয়াম, তামা, টাইটানিয়াম, সোনা এবং অন্যান্য বিরল খনিজ উপাদানের সন্ধানও পাওয়া গেছে। তবে 3 দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সীমিত বিনিয়োগের কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে এখনও পর্যাপ্তভাবে অনুসন্ধান করা যায়নি। বস্তুত সোমালিয়ার এসব খনিজ সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি হতে পারে। তাই সোমালিয়া এখন তুরস্কের সঙ্গে সহযোগিতায় এর প্রকৃত পরিমাণ নির্ণয় এবং উত্তোলনের আনুষঙ্গিকতা, যেমন প্রাপ্য মালিকানা, আয় বন্টন, স্বচ্ছতা, পরিবেশের সুরক্ষা, এসব বিষয়গুলো চূড়ান্ত করতে চাই। সম্প্রতি নাইজেরিয়া তুরস্কের সঙ্গে একটি খনি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আর সোমালিয়ার ক্ষেত্রে বিষয়টি আঙ্কারা ও মোগাদিশুর দীর্ঘদিনের সম্পর্কের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত। নাইজেরিয়ার আগেই সোমালিয়া ও তুরস্কের মধ্যে 2016 সালে খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ে আছে।
এখন এটিকে ভিত্তি ধরেই দুই দেশ ইউরেনিয়াম ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ আহরণে অগ্রসর হতে চায়। বস্তুত ইউরেনিয়াম ও বিরল খনিজ সম্পদের প্রতি নতুন এই মনোযোগ সোমালিয়া ও তুরস্কের ক্রমবর্ধমান অংশীদারিত্বে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে।